merger and acquisition. So welcome to today's presentation once again. Merger and acquisition is a very contemporary. সারা পৃথিবীতে এখন merger and acquisition হচ্ছে. Merger acquisition is not a new and rare thing in corporate life today. আমরা জানি যে এখন corporate. So merger, what is merger and acquisition? Merger and acquisition is a general term used to describe the consolidation of the companies or asset through various types of financial transaction. So সোজা কথা, মার্জার এন্ড অ্যাকুইজিশন মানে হচ্ছে, মার্জার অ্যাকুইজিশন হচ্ছে জেনারেল টার্ম ইউজ হয়, সেটা হচ্ছে বিজনেসকে কনসোলিডেট করার ব্যাপারটা অফ কোম্পানিজ অর অ্যাসেট, হ্যাঁ, ভেরিয়াস টাইপ অফ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, এবং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন থাকে, ইলিমিনেশন এন্ট্রি হয়, অ্যাকাউন্টিং টার্ম থেকে বলতেছি, এর মাধ্যমে হয়। তারপর আমরা বলছি মার্জার অ্যাকুইজিশন ক্যান কি কি হইতে পারে, কতভাবে, এইটা ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল। সেটা হচ্ছে একটা কোম্পানি আরেকটা কোম্পানির ওনারশিপ নিতে পারে, তার হচ্ছে অ্যাসেট পারচেজ করে, তার অ্যাসেট গুলো কিনে নিল, এটা একটা প্রসেস। আরেকটা হইতে হবে বাই পারচেজিং কমন শেয়ার, একটা কোম্পানি আরেকটা কোম্পানির সমস্ত শেয়ার কিনে নিল। আবার হইতে পারে একটা কোম্পানি আরেকটা কোম্পানি শেয়ারের বাই এক্সচেঞ্জ অফ শেয়ার ফর অ্যাসেট, একটা কোম্পানির অ্যাসেট আসলো কিন্তু সেই কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে এক্সিস্টিং কোম্পানির শেয়ার দিয়ে দিল, সো অ্যাসেট নিল, শেয়ার দিল। আরেকটা হইতে পারে বাই এক্সচেঞ্জিং শেয়ার ফর, মানে হচ্ছে কি দুইটা কোম্পানি তাদের শেয়ার গুলা এক্সচেঞ্জ করলো, ধরেন এ কোম্পানির শেয়ার হোল্ডাররা বি কোম্পানিটাকে টেক ওভার করে নিল, অ্যাকুইজিশন করলো বাই গিভিং এ কোম্পানির শেয়ার টু বি কোম্পানি। সো জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে যদি আমরা একটু সামনে আগাই। সো এই জায়গাটা তো বুঝতে পারলেন, আমাদের লাতু সরকার মোটামুটি বোঝা গেছে এখানে আপনার জিনিসটা? ওকে, আমরা আরো সামনে আগাইতে পারবো। সেটা হচ্ছে কেন করা হয়, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য মার্জার্স এন্ড অ্যাকুইজিশন, ইমপ্রুভমেন্ট অফ ইকোনমিক অফ স্কেল। দেখা যায় ছোট ছোট তিনটা কোম্পানি করতেছে, তাদের ইকোনমিক অফ স্কেল হয় না, মানে হচ্ছে যখন আপনি লার্জ ভলিউমে কাজ করেন তখন কিন্তু আবার ইকোনমিক স্কেল হয়। তারপর ইনক্রিজ মার্কেট শেয়ার, অনেক সময় দেখা যায় যে রবি, এবং আবার একটা ব্যাপার আছে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, এখন কিন্তু আগে যেমন মার্জার অ্যাকুইজিশন, বিশেষ করে অ্যাকুইজিশন এবং মার্জার গুলো খুব ফ্রিকোয়েন্টলি হতো, এখন কিন্তু আবার একটা নতুন আইন না, আইনটা আগে ছিল, এখন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক আইন, যেটাকে বলা হচ্ছে যে কম্পিটিশন ল। সেই কম্পিটিশন ল কি বলছে, যদি সব কোম্পানি এক হয়ে যায় তাহলে ইকোনমিক সেন্সে বলে মনোপলি ক্রিয়েট হয়। মনোপলি ক্রিয়েট হইলে কোম্পানিগুলো ডমিনেট করে, আর যারা স্টেক হোল্ডার, যারা হচ্ছে যে এটার সুবিধাভোগী কাস্টমার, তারা লুজার হয়। এই কারণে বলা হয় মার্জার অ্যাকুইজিশন করার আগে যেমন হাইকোর্টের পারমিশন লাগতো, এখন দেখা যায় প্রতিযোগিতা কমিশন নামে একটা কমিশন আছে, সেই কমিশন কিন্তু বাগড়া দিয়ে বসে। যেমন আমি আপনাদেরকে বলি, এই যে মার্জার করার সময় হোলসিম এবং হচ্ছে যে লাফার্স এবং রবি এবং এয়ারটেল, হ্যাঁ, এই দুটার ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা কমিশন হিউজ কোশ্চেন তুলেছে। সো এই টার্মটা কি আগে কেউ শুনেছেন? প্রতিযোগিতা কমিশন কেউ শুনেছেন? না স্যার, ভেরি নিউ। বাট এইটাই হচ্ছে আমাদের ক্লাসের বিউটি, যে আমরা ক্লাসে এমন এমন জিনিস বলবো যে আপনি একটা ইন্টারভিউ গেলে একদম নতুন না মনে হয়, অ্যাটলিস্ট বেসিক লেভেলে জানেন। প্রতিযোগিতা কমিশনের মেইন ফর্মুলা হচ্ছে সোজা কথা, যে মার্জার অ্যাকুইজিশন করে ইকোনমিক স্কেল হয়, মার্কেট শেয়ার ইনক্রিজ হয়, সব ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে কোম্পানির স্কেল বাড়ে। কিন্তু কোম্পানি, ধরেন আমি একটা সিম্পল উদাহরণ দিই, আপনারা আরো ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে, আপনাদের মনে নাই আমি যখন ঢাকাতে 98-এ প্রথম আমার যে বাসায় থাকতাম, আমার নানার বাসায় মিরপুরে, তখন আমরা কিন্তু একটা ফোন ইউজ করতাম, প্রথম হচ্ছে কর্ডলেস ফোন, মানে হচ্ছে গ্রামীণ ফোনে একটা মোবাইল ফোন করা আছে। মোবাইলের সেটটা অনেক বড় ছিল, আমি 97-98 সালের কথা বলতেছি। সো ওই সেটের কানেকশন কেনা ছিল প্রবাবলি 25,000, অনেক টাকা, বেশ টাকা, আমি মনে নেই, তবে অবভিয়াসলি কানেকশনের ভ্যালু প্রায় 25 থেকে 50,000 টাকা ছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই। আর কল রেট ছিল হচ্ছে যে প্রায় আপনার সম্ভবত 20 টাকা বা এরকম ছিল, এবং টিএনটি দিয়ে ফোন ঢুকলে আরো বেশি খরচ হতো। এরপরে যখন গ্রামীণ ফোনের শুরু, তখন ছিল একটাই ছিল, সেটা নাম হচ্ছে আপনার সিটিসেল। সিটিসেল ছিল প্রবাবলি। তারপরে আসলো হচ্ছে গ্রামীণ ফোন। সো সিটিসেল গ্রামীণ ফোনে একটা মারামারি করে 60 টাকা লেভেলে সেট হলো, বহুত দিন 6 টাকা 90 পয়সা, মানে 6 টাকা কল রেট, 90 পয়সা ভ্যাট, 6 টাকা 90 বহুত দিন চলেছে। এরপরে আসলো হচ্ছে ধাবি গ্রুপের ওয়ারিদ ফোন, যেটা পরবর্তীতে এয়ারটেল আবার কিনে নিল। বাংলা লিঙ্ক আসলো। এরা আসার ফলে কম্পিটিশনে এখন দেখেন, আই এম শিওর যে রেটটা অলমোস্ট, আমি এতটা খেয়াল করি নাই, 1-1.5 টাকায় চলে আসছে। সেই 15-20 টাকার কল রেট, 60 টাকার কল রেট চলে আসছে 1 টাকা। এই যে একাধিক হয়েছে। এখন যদি আপনার রবি এবং মার্জার করছে, রবি এবং হচ্ছে
এয়ারটেল মার্জ করছে, এখন যদি বলে যে জিপি এবং হচ্ছে বাংলা লিংক মার্জ করে গেল, তাহলে কোম্পানি হলো দুইটা, সিটিসেল তো বন্ধ। আর গভর্নমেন্টের যেটা আছে ওরা তো অত কাভারেজ নাই, আই মিন হচ্ছে যে ওটার নাম যেন কি আমাদের গভর্নমেন্টেরটা, গভর্নমেন্টের নাম হচ্ছে 015 দিয়ে নাম্বারটা, টেলিটক। টেলিটক। সো টেলিটক তো অত কাভারেজ নাই। এখন পরবর্তীকালে বললো ঠিক আছে আমরা এখন তাহলে রবি এবং জিপি মিলে মার্জ করি, তাহলে একটা কোম্পানি হয়ে গেল আগের মতো। সো একটা কোম্পানি হলেই কিন্তু তারা আবার মনোপলি শুরু করবে। সো এটাও একটু বলে রাখলাম যে মার্জারের ক্ষেত্রে এখন প্রতিযোগিতা কমিশন কিন্তু বাগড়া দেয়, এটা খুব স্বাভাবিক লজিক্যাল কারণে যে কাস্টমারদের ইন্টারেস্ট রক্ষার জন্য। তারপর বলা হচ্ছে যে ইনক্রিজ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটিস, রিডিউস লেবার কস্ট। অনেক ক্ষেত্রে একাধিক ফ্যাক্টরিতে লোকজন প্রোডাকশন হলে লেবার কস্টটা হাই হয়, এক জায়গায় হলে এটা বোঝা যায়। এখানে যা বলছি আমরা এটা কিন্তু মার্জার অ্যাকুইজিশনের বেনিফিট, এটা কিন্তু ঠিক আছে। ট্যাক্স সেভিংস হয়, দুইটা কোম্পানি একসাথে হইলে ডিফারেন্ট কস্টিংটা কমে যায়, ফাইন্যান্সিয়াল রিসোর্স ইনক্রিজ করে, আমরা সিনার্জি দেখতে পারি। কিন্তু ওই যে কথাটা বললাম এটা আবার অ্যাডভার্স একটা কথা বললাম, একটু কন্ট্রাডিক্ট করে যায় এই বেনিফিটের সাথে। এই বেনিফিটটা মূলত হচ্ছে কোম্পানি এন্ডে, বাট কাস্টমার এন্ডের জন্য কিন্তু গভর্নমেন্টের ওইটা আছে। সো অলওয়েজ মনে রাখবেন যে কোনো আইন যে কোনো কিছুর কিন্তু আর যে কোনো জিনিসের প্রস এন্ড কনস আছে। সো এনিওয়ে আমরা এটা বুঝলাম। ড্রব্যাক তো আছেই, সেটা হচ্ছে লার্জ কোম্পানিজ অ্যাসোসিয়েট উইথ বাইং এ কোম্পানি। তো যেমন ধরেন একসময় আপনার মনে আছে যে একসময় আমি আপনাদেরকে উদাহরণ দিই, গ্লোবালি ইএসপিএন আর স্টার স্পোর্টস, আপনারা কি এই দুটো নাম শুনেছেন, ইএসপিএন এবং স্টার স্পোর্টস? হ্যাঁ, এই ইএসপিএন স্টার স্পোর্টস আলাদা আলাদা ছিল, ফলে হয়তো যে কোনো দেশের ক্রিকেট যখন খেলা হইতো, ফুটবল খেলা হইতো, এই ক্রিকেট ফুটবল সত্ত্ব বিক্রি করার জন্য কম্পিটিশন শুরু হইতো যে কে কয় টাকায় কিনবে। সো ওই ক্রিকেট বোর্ডটা লাভবান হইতো। তো পরবর্তীকালে এটা আবার মার্জ করে গেছে, ফলে কম্পিটিশন কিন্তু একটু কমে গেছে। এরকম মানে বড় কোম্পানি হয়ে যায়, হায়ার লিগ্যাল কস্ট, এই মার্জারের প্রসেসটা কিন্তু লিগ্যাল কস্ট অনেক বেশি। দ্য অপরচুনিটি কস্ট অফ হ্যাভিং forgo for other deal in order to focus on bargain of two companies together, এটা বোঝাই গেল যে আসলে আমরা অপরচুনিটি কস্টের সময় হাই হয়ে যায়। the possibility of negative reaction to the merger or acquisition which drives the company's stock price lower, অনেক সময় হতে পারে যে দুইটা মার্জ করলেন, একটা কোম্পানির ব্যাড রেপুটেশনের যে ইম্প্যাক্ট পড়ে আরেকটা কোম্পানিতে। সো এটা থিওরিটিক্যাল। এখন এই স্লাইডটা যে ওভারভিউ অফ মডেল অফ মার্জার এন্ড অ্যাকুইজিশন, মূলত অ্যাকুইজিশন একটা জিনিস, মার্জার একটা জিনিস, আর ডিমার্জার এই কথাটা আপনারা হয়তো শুনেন নাই। ডিমার্জার মানে মার্জার করে ওইটাকে আবার যদি আলাদা করে ফেলে, ধরেন দুইটা কোম্পানি মার্জ করছে আবার দুইটা কোম্পানি যদি আলাদা হয়ে যায়, এটা ডিমার্জার বলে। আর মাঝে হচ্ছে ইন্টারনাল রিস্ট্রাকচারিং, এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিস্ট্রাকচারিং হচ্ছে দুই রকম হয়। একটা হচ্ছে বাই ব্যাক হয়, মানে আপনি কোম্পানি শেয়ার নিজের কোম্পানি শেয়ার বাই ব্যাক করলেন। আর একটা হচ্ছে ক্যাপিটাল রিডাকশন হয়, মানে ক্যাপিটাল রিডাকশন মানে আপনার পেইড আপ ক্যাপিটাল কমায় ফেললেন, রিডাকশন হয়। সো এইটা এই মাঝেরটা ইজ নট ইম্পর্টেন্ট ফর আস। অ্যাকুইজিশন মানে হচ্ছে বিজনেস পারচেজ হয় আর শেয়ার পারচেজ, যেটা আমি আগে বলছি। অ্যাকুইজিশন এবং মার্জার দুটো ভিন্ন জিনিস। অ্যাকুইজিশন মানে একটা কোম্পানি আর একটা কোম্পানি শেয়ার অথবা বিজনেস কিনে নিচ্ছে, কিন্তু এটা যদি আলাদা চালায় কোনো সমস্যা নেই, আলাদা চালাচ্ছে সেটা নিয়ে কোনো কোশ্চেন নেই। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, রবি এয়ারটেলকে কিনে নিচ্ছে অনেক আগে, এটা নিয়ে কিন্তু বড় কোনো কথা হয় নাই, দুইটা একটা কোম্পানি আরেকটা কোম্পানি কিনে নিচ্ছে। বাট কেনা নেওয়ার পরে অ্যাকুইজিশন হওয়ার পরে ধরেন মার্জারের প্রসেসে অ্যাপ্লাই করলো, তখন হচ্ছে আর দুটো আলাদা কোম্পানি রাখবে না, তারা একসাথে করে ফেলবে, একাধিক অফিস একাধিক ম্যান পাওয়ার। সিমিলারলি হোলসিমকে লাফার্স কিনে নিচ্ছে অনেক আগে, কিন্তু মার্জারটা হচ্ছে আরেকটু পরে। সো অ্যাকুইজিশনের মাধ্যমে মার্জার হইতে পারে, অথবা সরাসরি দুইটা কোম্পানির সম্মতিতে মার্জার হইতে পারে, এটা আগেও আপনাকে বলছিলাম। আর এই মার্জারকে আরেকটা নাম অ্যামালগামেশন বলে, সেটা হচ্ছে কনসলিডেটেড বিজনেস হয়। সো এটা আমরা দেখলাম এখানে কয়েকটা ফর্ম। আমার মনে হয় আজকে এইটুকু বলেই শেষ করি, আজকে অনেক ধরনের কথা চলে আসছে। সেটা হচ্ছে যে এই যে স্ট্রাকচারটা একটু ভালো করে খেয়াল করেন, ডোমেস্টিক মার্জার এন্ড অ্যাকুইজিশন। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এ একটা কোম্পানি আর বি একটা কোম্পানি। সো এখানে কনসিডারেশন ইন দ্য ফর্ম অফ শেয়ারস অফ বি কোম্পানি, তার মানে এ কোম্পানি বি কোম্পানির সাথে মিলে যাবে। তাহলে এ কোম্পানির শেয়ার হোল্ডাররা কি করবে? তখন এ কোম্পানির শেয়ার হোল্ডাররা বি কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে যাবে, কিন্তু কোম্পানি দুটো এক হয়ে গেল। আমি আরো সোজা বুঝাই, ধরেন অনিক, আমি আর সাইদুল, আমরা তিনজন মিলে একটা, সাইদুল সাহেব তিনজন মিলে একটা কোম্পানি ছিল আমাদের। আর আমাদের এখানে যারা আছে, হ্যাঁ, তার থেকে দু একজন বলি, ধরেন আরো আছে হচ্ছে লেটসে আপনার হচ্ছে মোস্তফা সারোয়ার এবং সালেহ উদ্দিন, এরা আবার আরেকটা আছে, এবং ওই যে তন্ময়।
তন্ময় মুস্তফা এখন আরেকটা কোম্পানি আছে। সো এই যে দুটো কোম্পানি আমরা হচ্ছে যে আলাদা আছে। এখন আমাদের কোম্পানি বি, আমি অনিক এবং হচ্ছে সাইদুল সাহেব, এই তিনজনের বি কোম্পানি। আর এই কোম্পানিতে আছে হচ্ছে তন্ময়, সারোয়ার এবং আরেকজন। সো ওদের সমস্ত অ্যাসেট ট্যাসেট আমাদের সাথে মিলে একটা কোম্পানি করে ফেললাম, আর আমাদের কোম্পানির শেয়ার তাদেরকে দিয়ে দিলাম। এখন কোন রেশিও দিব, সেই রেশিওটাকে বলে স্কিম। এটা মাথায় রাখেন। শুধু বলেন যে আমাদের সমান তারা দিব না, কম দিব না, বেশি দিব। লজিক্যালি এই কোম্পানির ভ্যালুয়েশনের উপর ডিপেন্ড করে যে আমাদের সমান দিব না, কম দিব না, বেশি দিব। ধরেন এটা যদি ছোট কোম্পানি আর ভ্যালুয়েশন যদি কম হয়, তাহলে আমাদের তিনজনে যদি 100 করে শেয়ার থাকে, ওদের কি নিশ্চয়ই 100 দিব না, 80 বা 70 দিব। আবার যদি এমন হয় যে এই কোম্পানিটা বড় কোম্পানি, তাদের ওনারশিপ বেশি, সো আমাদের 100 শেয়ার থাকলে তাদেরকে কিন্তু প্রত্যেককে আমরা 120 করে শেয়ারও দিতে পারি। সো আলটিমেটলি শেয়ার দিয়ে এটা হয়। একটা গেল, এটা কি বোঝা গেল? লাতু সরকার ক্লিয়ার? ওকে জি স্যার। এইখানে আরেকটা ফর্ম, সেই ফর্মটা হচ্ছে কি ফর্ম? এটা কনসিডারেশন ইন দ্য ফর্ম অফ শেয়ার অফ সি কোম্পানি। সেটা মানে হচ্ছে এ কোম্পানি এবং বি কোম্পানি, দুইটা কোম্পানি মিলে নতুন একটা কোম্পানি হলো সি, মানে এই দুটো থাকলো না। এখানে হলো কি, এ বন্ধ হয়ে বি হয়ে গেল, তার মানে দুইটা কোম্পানি মিলে এক্সিস্টিং একটা কোম্পানি থেকে গেল আর একটাকে অবসলিউট হয়ে গেল। বাট এখানে হচ্ছে ইন্টারেস্টিং, এ এবং বি দুটোই বন্ধ হয়ে সি নামে নতুন একটা কোম্পানি হলো। ঠিক আছে, এটা গেল একটা ফর্ম। এবার আসেন এই যে এখানে হচ্ছে আপনার কোম্পানি, ধরেন একটা কোম্পানি আছে XYZ, তার আবার সাবসিডিয়ারি আছে, মানে সাবসিডিয়ারি মানে 100%, এই কোম্পানি 100% শেয়ার অলরেডি আপনার আছে। সো আপনি এই কোম্পানি এখানে মার্জ করতে কোনো আপত্তি নেই, যেহেতু আপনার অলরেডি 100% হোল্ডিং আছে। সো দ্যাট ওয়াজ, যখন কিনেছিলেন তখন হচ্ছে আপনার অ্যাকুইজিশন ছিল, অথবা আপনি তৈরি করছেন, অ্যাকুইজিশন করেননি, তৈরি করছেন সাবসিডিয়ারি করে, যার 100% শেয়ার হোল্ডিং। এখন আপনি মনে করছেন না আমি এইটাকে আলাদা কোম্পানি রাখবো না, এই দুটোকে মার্জ করে ফেলবো, সেটাও সম্ভব। আরেকটা কি হয়, সেটা হচ্ছে আপনার শেয়ার হোল্ডার উপরে আছে, হোল্ডিং কোম্পানি আর সাবসিডিয়ারি আছে। তখন কি হইলো, হোল্ডিং কোম্পানি আছে এই যে এখানে এই 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 সাবসিডিয়ারি কোম্পানিকে বাঁচায় রাখবেন আর হোল্ডিং কোম্পানিকে এর সাথে মার্জ করে দিবেন। এখানে সাবসিডিয়ারিকে মার্জ করালেন হচ্ছে হোল্ডিং এর সঙ্গে, আর এখানে উল্টা হইলো, এখানে হোল্ডিং কে মার্জ করাই দিলেন। ধরেন হোল্ডিং কোম্পানির চেয়ে সাবসিডিয়ারি কোম্পানির রেপুটেশন ভালো, তার প্রোডাক্টের চাহিদা ভালো, সবকিছু ভালো, তখন হোল্ডিং কে আপনি মার্জ করে দিলেন হচ্ছে সাবসিডিয়ারির সঙ্গে। এটাও সম্ভব, যেহেতু শেয়ার হোল্ডার কমন। ঠিক আছে, এই ফর্মটা কি বোঝা গেছে? এই পিকচারটা কি ক্লিয়ারলি বোঝা গেছে? জি স্যার, জি স্যার। ওকে, যদি বোঝা যায় তাহলে আমরা হয়তো আজকে এই পর্যন্তই রাখি। জি স্যার, একটা জিনিস ছিল স্যার, যেমন বলেন। এই যে এখানে শেয়ার হোল্ডার এ কোম্পানি এবং বি কোম্পানি, এ কোম্পানিকে বি কোম্পানি শেয়ার দ্বারা পারচেজ করে দিচ্ছে। এখন এই বি কোম্পানির যে টোটাল নাম্বার অফ শেয়ার, এই শেয়ার সংখ্যা কি স্যার ঠিক থাকবে নাকি শেয়ার সংখ্যা বাড়ানো কমানো যাবে? এইটা হচ্ছে কি, এই বি কোম্পানির এখানে ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। দেখেন সেক্রেটারিয়াল অ্যাসপেক্টে আরেকটা কোশ্চেন চলে আসছে। এখন দেখেন, এই যে লাতু সরকার আমাকে বলছিল, এই বি কোম্পানি তাহলে কি করতে হবে, মার্জারের আগে খেয়াল করতে হবে তার অথরাইজ ক্যাপিটাল কত আছে। সো যদি এমন হয় যে অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, বা ধরেন 100 কোটি টাকা বা 10 কোটি টাকা ধরলাম, অথরাইজ ক্যাপিটাল 10 কোটি টাকা, আর সে পুরো পেইড আপও 10 কোটি টাকা করে ফেলছে, তাহলে সে নতুন কোম্পানি শেয়ার দিবে কি হবে? সো যেটা হবে, সেই মার্জ করার আগে খেয়াল করতে হবে তার পেইড আপ কত, তার অথরাইজ লিমিট বাড়ায় নিতে হবে, তারপরে এক্সিস্টিং কোম্পানির বোর্ড মিটিং করে সবকিছু করতে হবে। তার মানে আপনার যে কোম্পানির শেয়ার দিবেন ওই কোম্পানির অথরাইজ ক্যাপিটাল বাড়ায় পরবর্তীকালে, বা যদি থাকে স্কোপ, যদি এমন হইতে পারে যে আমি শুরুতেই 100 কোটি টাকার পেইড আপ অথরাইজ করে রাখছি, পেইড আপ মাত্র 10, তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি এমন হয় যে 10 কোটি টাকার আমার হচ্ছে অথরাইজ, আমি 9.5 কোটি টাকা অলরেডি পেইড আপ করে ফেলছি, তাহলে মাত্র 50 লাখ টাকা ফ্রি আছে। সো আপনাকে যেটা করতে হবে, এটাকে একটা প্রসেস ফলো করে আরজেসির মাধ্যমে আপনার অথরাইজ ক্যাপিটাল বাড়াইতে হবে, এবং অথরাইজ ক্যাপিটাল বাড়ানোর যে ফিস, ওই ফিস জমা দিয়ে আপনার অথরাইজ ক্যাপিটাল বাড়ায় তারপরে নতুন করে মার্জ করতে হবে। আই হোপ জি আপনার কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা। জি স্যার। ওকে, সো আমরা আজকে এই পর্যন্ত শেষ করি। জি স্যার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। নেক্সট দিনে আমরা এই মার্জ, জি জি স্যার নেক্সট দিনে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন না, নেক্সট দিনে কি ছিল? স্যার আছে যে এটা বলেন প্রতিযোগিতা কমিশন, এটা স্যার কোথায় বাংলাদেশে স্যার অফিসটাদের? এটা অফিসটা আপনি একটু ইন্টারনেটে সার্চ করতে হবে। আপনি, আমি এই লিংকটা আপনার গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনার যে আপনাদের গ্রুপ আছে না থার্ড সেমিস্টার, দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে ওকে জি। আর কি জন্য বলছেন, আরেকজন জন্য কি বলছিলেন? স্যার আমি সারোয়ার বলছিলাম স্যার। জি জি বলেন স্যার। স্যার নেক্সট দিনে স্যার আমাদের কিছু স্যার এমনিতে এই পার্সোনাল কিছু কোশ্চেন ছিল, আজকে যেহেতু সময় হয়ে গেছে, আমরা নেক্সট দিনে আমাদের জন্য একটু কোশ্চেন
একটু সময় Okay, রাখেন স্যার প্লিজ। Okay, আমরা এমন হইতে পারে যদি কোশ্চেন শেষ না করতে পারি, প্রয়োজনে ক্লাস একটা বাড়ালাম, পরীক্ষা হয়ে গেল, কোনো সমস্যা নেই। সো কোশ্চেন গুলো দুইটা জিনিস হইতে পারে, একটা যেহেতু লয় আবার সংখ্যা টংখ্য আছে, এগুলো আবার স্পেসিফিক না দেখে বলা কঠিন। তো কোশ্চেন গুলো যদি সম্ভব হয় আপনি তো ইজিলি করতে পারেন, আমি না পারলে পরে বলে দিব। আর যদি সম্ভব হয়, যদি মনে করেন না স্যার, তাহলে মানে গ্রুপে ল দিয়ে রাখতে পারেন, রিলেটেড তাহলে- না স্যার, আমার মানে পার্সোনাল কিছু অপিনিয়ন। আমি ওই যে লাউটু দা, তারপর হচ্ছে সাইদুল ভাই, ওনাদের সাথে আলাপ টালাপ করছিলাম আর কি আমাদের এই কোর্সটার ব্যাপারে। Okay, তখন sure, মানে sure. আমরা মানে স্যার আমরা আরেকটু আপনার সাথে মানে এই কোর্স শেষ হওয়ার পরে যাতে আপনার সাথে কানেক্টেড থাকতে পারি, অন্য কোনো ওয়ে যদি থাকে, এই ব্যাপারে একটু sure. কথা বলতে চাচ্ছিলাম। এইটা একটা চমৎকার আইডিয়া, থ্যাংক ইউ ফর দ্যাট। আমি একটা সিম্পল বলি, ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ, হ্যাঁ, এই দুই ব্যাচ কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের সাথে বিভিন্নভাবে আসে। সো আপনাদেরকে কিভাবে আমরা অ্যাকুমুলেট করতে পারি এটা আমার অবশ্যই মাথায় আছে। সো আই হোপ যে এটা আমরা পজিটিভলি নিতে পারি, কারণ কি আলটিমেটলি তো স্ট্রেংথ হয়, তাই না? আমরা পরস্পরকে যদি একসাথে থাকি, আপনি মনে রাখবেন যে মানুষ যখন একসাথে থাকে তখন একটা পাওয়ার তৈরি হয়। এবং আপনারা জি, যদি স্যার। ভালো মানুষগুলো একসাথে থাকে তখন কিন্তু তাদের যদি বলেন ব্যবসা, চাকরি, প্র্যাকটিস সবকিছু চমৎকার হয়। যেমন ফার্স্ট ব্যাচের একটা ছেলে কোনো কারণে ধরেন অল্প কিছুদিন জবলেস ছিল, তো সে বলছে যে স্যার আমি কিন্তু আপনার পার্মানেন্ট কাজ করব না, কিন্তু আমি জব নিব। সো যতদিন সে জবলেস ছিল আমাদের এখানে কাজ করছে, করে কিন্তু সে জব পেয়েছে, চলে গেছে। সো এই যে রিলেশনশিপটা, এইটার জন্য লং টার্ম চলে, এটা আমার একটা আবেদন। আর আপনি যে বলছেন, আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্যাট। সো এটা নিয়ে আমরা কথা বলবো, এটা হয়তো রেকর্ডেড রাখবো না, আমরা আলাদাভাবে কথা বলে ক্লাসের শেষে বা অবশ্যই এটা করবো। থ্যাংক ইউ ফর দ্যাট। হ্যাঁ, এটা খুব Okay, ভালো sir. ভালো Thank you. থ্যাংক ইউ স্যার, Thank you, sir. থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।